আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক খবরাখবরগুলো খেয়াল করেছেন, তাই না? আজ আমরা কথা বলতে যাচ্ছি ঠিক তেমনই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে ঘটে যাওয়া এক বড় ধরনের সামরিক উত্তেজনা। আমাদের উদ্দেশ্য হলো কোনো পক্ষ না নিয়ে প্রাপ্ত তথ্যগুলোর ভিত্তিতে একদম নিরপেক্ষ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা, যাতে পুরো ঘটনা প্রবাহটা খুব সহজেই বোঝা যায়। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। আজকের এই পুরো বিষয়টাকে আমরা মূলত 5টা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে থাকছে হরমুজ মিসাইল ঘটনা, এরপর প্রণালী নিয়ে দুই দেশের অবস্থান, তারপর এপ্রিলের যুদ্ধবিরতির পতন, ইসলামাবাদে ব্যর্থ কূটনীতি এবং সবশেষে এর ফলে বৈশ্বিক জ্বালানি ও ভূ-রাজনীতিতে কী প্রভাব পড়ছে সেটা। পর্ব 1, হরমুজ মিসাইল ঘটনা, কৌশলগত জলসীমায় সরাসরি সংঘাত। শুরুতেই যে ঘটনাটা সবার নজর কেড়েছে সেটা একটু দেখা যাক। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটা বেশ নাটকীয়। জাস্ক দ্বীপের খুব কাছ দিয়ে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল একটি মার্কিন যুদ্ধজাহাজ, আর ঠিক তখনই ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একদম নিখুঁত নিশানায় একের পর এক মিসাইল ছোড়া হয় জাহাজটি লক্ষ্য করে। তেহরান আগে থেকেই কড়া সতর্কতা দিয়ে রেখেছিল, আর এই হামলাটা ছিল মূলত সেই কৌশলগত জলসীমায় প্রবেশের চেষ্টার একটা সরাসরি জবাব। ভাবা যায়? এই উদ্ধৃতিটা একটু খেয়াল করুন। ব্যাপারটা কতটা সিরিয়াস ছিল সেটা এখান থেকেই বোঝা যায়। সূত্র বলছে হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে মার্কিন যুদ্ধজাহাজটি রীতিমতো দিশা হারিয়ে ফেলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাধ্য হয়ে তারা তাৎক্ষণিকভাবে গতিপথ পরিবর্তন করে পিছু হটে। আর অবাক করা বিষয় হল, প্রতিবেদনে বলা হয়েছে এমন একটা অপ্রত্যাশিত ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো দিশাহারা হয়ে পড়েছিলেন। আমাদের দ্বিতীয় পর্ব, প্রণালী নিয়ে অবস্থান, সাংঘর্ষিক নির্দেশনা থেকে সংঘাত। এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই দুই দেশের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান, মানে আক্ষরিক অর্থেই একেবারে মুখোমুখি। একদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছিলেন যে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে তারা নিরাপত্তা দিয়ে বের করে আনবে। আর ঠিক উল্টো দিকে ইরানের কড়া হুঁশিয়ারি ছিল যে কোনো জাহাজ যদি সেখানে অনধিকার প্রবেশ করে তবে তাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। তো বুঝতেই পারছেন, এই সাংঘর্ষিক অবস্থানটাই মূলত এই বড়সড় সংঘাতের ক্ষেত্রটা তৈরি করে দিয়েছিল। এবার আসছি 3 নম্বর পর্বে, এপ্রিলের যুদ্ধবিরতি পতন, উত্তেজনা বৃদ্ধির কারণ বিশ্লেষণ। চলুন একটু পেছনের দিকে তাকাই। এই 40 সংখ্যাটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ টানা 40 দিনের একটা চরম রক্তক্ষয়ী যুদ্ধের পর সাময়িক একটা যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। এই সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যে এর আগের সংঘাতটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল, আর সেই সময়ে একটুখানি শান্তির কতটা দরকার ছিল সবার। কিন্তু সেই শান্তি কি আদৌ টিকল? এই টাইমলাইনটা দেখলে পুরো ঘটনা প্রবাহটা খুব সহজেই ধরতে পারবেন। দেখুন, 40 দিনের যুদ্ধের সমাপ্তি ঘটল 8 এপ্রিল একটা যুদ্ধবিরতির স্বাক্ষরের মাধ্যমে। সবাই ভাবল, যাক, এবার হয়তো পরিস্থিতি শান্ত হবে। কিন্তু না, চুক্তিটা শুরু থেকেই ভীষণ ভঙ্গুর ছিল। 8 এপ্রিলের ঠিক পরপরই শুরু হয়ে যায় মার্কিন নৌ অবরোধ এবং আরব সাগরে ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার ঘটনা। আর এই সব কিছুর জের ধরে 12 এপ্রিল ইসলামাবাদে একটা আলোচনার আয়োজন করা হয়। বোঝাই যাচ্ছে একটা শান্তি চুক্তি কত দ্রুত আবারও তলানিতে গিয়ে ঠেকতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন এই ঘটনাগুলো মোটেও বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের বেশ কিছু একতরফা পদক্ষেপ, যেমন ধরুন ইরানি বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করা বা আরব সাগর থেকে ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা, এগুলো পরিস্থিতিকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দেয়। আর এই কারণে বিশ্লেষকরা বলছেন যে সোমবারের ওই মিসাইল হামলাটা আসলে একরকম অনিবার্যই হয়ে পড়েছিল, মানে এমনটা যে ঘটবে সেটা যেন দেখাই যাচ্ছিল। 4 নম্বর পর্ব, ইসলামাবাদে ব্যর্থ কূটনীতি, উত্তেজনা প্রশমনের শেষ চেষ্টা। উত্তেজনা কমানোর জন্য কিন্তু একটা শেষ চেষ্টাও করা হয়েছিল। 12 এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা এক বিশেষ আলোচনায় বসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘ সময় ধরে চলা সেই বৈঠক কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতেই পারেনি। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, ইসলামাবাদের সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই সরাসরি রণতরীতে হামলারই খবরটা সামনে চলে আসে। মানে কূটনীতির দরজাটা যেন পুরোপুরি বন্ধই হয়ে গেল।
সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই প্রশ্নটি, এই সরাসরি সামরিক সংঘাতের বৈশ্বিক প্রভাব আসলে কী হতে পারে। এখন আমাদের শুধু আঞ্চলিক সামরিক কৌশল নিয়ে ভাবলে চলবে না, বরং পুরো বিশ্বের সামষ্টিক অর্থনীতির ওপর এর কী প্রভাব পড়তে যাচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে। আর তাই আমাদের শেষ পর্ব, বৈশ্বিক জ্বালানি ও ভূরাজনীতি, পারস্য উপসাগরে ঘনীভূত কালো মেঘ। বিশেষজ্ঞরা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করছেন। পরিস্থিতিটা একবার ভাবুন, একে তো এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি চরমভাবে ভেঙে পড়েছে, তার উপর শুরু হয়েছে সরাসরি সামরিক সংঘাত। সব মিলিয়ে পারস্য উপসাগরে এখন আক্ষরিক অর্থেই একটা বড় ধরনের যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকরা পরিষ্কারভাবে সতর্ক করছেন যে এই অবস্থা চলতে থাকলে পুরো বিশ্বের জ্বালানি বাজার আর আন্তর্জাতিক ভূ রাজনীতি চরম এক অস্থিরতার দিকে চলে যাবে। এটা কিন্তু শুধু দুই দেশের ব্যাপার নেই, আর এর ধাক্কাটা লাগবে পুরো বিশ্বেই। সবশেষে আপনাদের সামনে এই চিন্তার খোরাকটি রেখে আজকের এই বিশ্লেষণটি শেষ করতে চাই। এই যে যুদ্ধবিরতি ভেঙে পড়ল, এটা কি পারস্য উপসাগরে আরও বড়, আরও বেশি বিধ্বংসী কোনো যুদ্ধের সূচনা করতে যাচ্ছে? বৈশ্বিক নিরাপত্তার এই ভঙ্গুর অবস্থা কিন্তু আমাদের আগামী দিনের ঘটনা প্রবাহের দিকে আরও গভীরভাবে নজর রাখতে বাধ্য করছে। পরিস্থিতি যে অত্যন্ত জটিল আর থমথমে সেটা তো বুঝতেই পারছেন। যাই হোক, আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।